এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আব্দুল কাদির খান 1970 এবং 80-এর দশকে এক দুঃসাহসী অভিযান চালিয়ে ইসরায়েলি হামলা ও হুমকি সত্ত্বেও ইসলামাবাদের জন্য পারমাণবিক বোমা নির্মাণ করেন। সিআইএর সাবেক পরিচালক জর্জ টেনেট বিজ্ঞানী আব্দুল কাদির খানকে ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক মনে করতেন এবং মোসাদের সাবেক প্রধান শাফতাই শাফিদ আফসোস করেছিলেন, আমরা কেন তাকে হত্যা করিনি। কিন্তু প্রায় 25 কোটিরও বেশি পাকিস্তানের কাছে আব্দুল কাদির খান, যিনি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির গডফাদার হিসেবে খ্যাত, তিনি একজন কিংবদন্তি ও জাতীয় বীর। 1936 সালে জন্ম নেওয়া এবং 2021 সালে 85 বছর বয়সে মারা যাওয়া এই পারমাণবিক বিজ্ঞানী মূলত পাকিস্তানকে পারমাণবিক শক্তিতে রূপান্তর করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। আব্দুল কাদির খান এক জটিল ও গোপন আন্তর্জাতিক নেটওয়ার্ক পরিচালনা করতেন, যা ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করেছে। এই দেশগুলোর মধ্যে একটি হলো উত্তর কোরিয়া। ইসরায়েল নিজেই একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র, যদিও তারা তা কখনো স্বীকার করেনি। তবে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা পাকিস্তানকে পরমাণু শক্তি হওয়া থেকে বিরত রাখতে প্রচেষ্টা চালিয়েছে এবং নানা রকম হুমকিও প্রদান করেছে। 1980-র দশকে ইসরায়েল ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণের পরিকল্পনাও করে। অবশ্য পরবর্তীতে ভারত পরিকল্পনাটি বাতিল করে দেয়ায় ইসরায়েলের পরিকল্পনা ভেস্তে যায়। পাকিস্তানিরা আব্দুল কাদির খানকে এ কিউ খান নামে স্মরণ করেন। পাকিস্তানিরা বিশ্বাস করেন এই আব্দুল কাদির খান পারমাণবিক বোমা তৈরি করে তিনি নিজের দেশকে বিদেশি হুমকি, বিশেষ করে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারতের হাত থেকে রক্ষা করেছেন। পাকিস্তান প্রথম পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেয় দেশটির চিরশত্রু ভারত এই বোমা তৈরির ক্ষমতা অর্জনের পর। 1974 সালের 18 মে ভারত তাদের প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, যার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সঙ্গে সঙ্গে নিজ দেশের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির অঙ্গীকার করেন। তিনি বলেন, উই উইল ইট গ্রাস অর লিভস, ইভেন গো হাংরি, বাট উইল গেট ওয়ান অফ আওয়ার ওন। অর্থাৎ আমরা ঘাস খাবো বা পাতা, এমনকি ক্ষুধার্ত থাকব, কিন্তু আমরা একটি পারমাণবিক বোমা বানাবই। তিনি আরও ঘোষণা দেন, একটি খ্রিস্টান বোমা আছে, একটি ইহুদি বোমা এবং এখন একটি হিন্দু বোমা, তাহলে একটি ইসলামী বোমা নয় কেন? ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সময় জন্ম নেওয়া আব্দুল কাদির খান 1960 সালে করাচি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ডিগ্রি অর্জনের পর বার্লিনে ধাতুবিদ্যা প্রকৌশলী নিয়ে পড়াশোনা করেন। এরপর নেদারল্যান্ডস এবং বেলজিয়ামেও লেখাপড়া করেন। 1974 সালে খান আমস্টারডামে ইউরেনকো নামের একটি বড় পারমাণবিক জ্বালানি কোম্পানির সাব কন্ট্রাক্টর হয়ে কাজ করছিলেন। এই কোম্পানি ইউরোপীয় পারমাণবিক রিঅ্যাক্টরের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করত। কাদির খান ইউরেনকোর গোপন এলাকাসমূহ এবং বিশ্বের সেরা সেন্ট্রিফিউজের ব্লুপ্রিন্টে প্রবেশাধিকার পেয়েছিলেন, যেগুলো প্রাকৃতিক ইউরেনিয়ামকে বোমার জ্বালানিতে পরিণত করতে সক্ষম ছিল। 1976 সালে জানুয়ারিতে তিনি আকস্মিকভাবে নেদারল্যান্ডস ত্যাগ করেন। বলেন, পাকিস্তান থেকে এমন একটি প্রস্তাব পেয়েছি যেটি আমি ফিরিয়ে দিতে পারি না। নিজ জন্মভূমিকে সেবা করার সুযোগ পেয়ে তিনি মুহূর্তের মধ্যে সকল বিলাসিতা ত্যাগ করতেও দ্বিধা করেননি। পরে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি ইউরোপিয়ান সেন্ট্রিফিউজের একটি নকশা চুরি করেছেন। সে বছরের জুলাইয়ে তিনি রাওয়ালপিন্ডিতে একটি গবেষণাগার প্রতিষ্ঠা করেন, যা পরমাণু অস্ত্রের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করত। প্রথম কয়েক বছর এই অভিযান গোপনে চলতে থাকে। যেসব যন্ত্রাংশ দরকার ছিল, ডামি কোম্পানির মাধ্যমে খান তা আমদানি করতেন।
তবে অফিসিয়ালি তিনি বলতেন এই উপকরণগুলো আমদানি করা হচ্ছে একটি টেক্সটাইল কারখানার জন্য। বেশ কিছু প্রমাণ আছে যাতে প্রমাণিত হয় যে পাকিস্তানের সামরিক বাহিনী খানের কার্যক্রম সমর্থন করছিল। তবে জুলফিকার আলী ভুট্টো ছাড়া পাকিস্তান সরকার বা প্রশাসনের অন্য কেউ এ বিষয়ে জানত না। এমনকি ভুট্টোর কন্যা এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকেও ইরানের সাথে পারমাণবিক প্রযুক্তি ভাগাভাগির বিষয়ে তার জেনারেলরা কিছুই বলেননি। 1979 সালের জুনে 8 ডেইজ নামক একটি ম্যাগাজিনে খানের গোপন কর্মসূচি ফাঁস করে দেয়। আন্তর্জাতিক অঙ্গনে হইচই পড়ে যায় এটি নিয়ে। ইসরায়েল নেদারল্যান্ডসের প্রতিবাদ জানায়, ফলশ্রুতিতে এটির তদন্ত শুরু হয়। 1983 সালে একটি ডাচ আদালত তাকে গুপ্তচর বৃত্তির চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে, যদিও পরবর্তীতে কারিগরি কারণে সে রায় বাতিল করা হয়। এরপর পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি চলতে থাকে। 1986 সালের মধ্যে খান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে। আব্দুল কাদের খান সবসময় বলতেন, আমেরিকা ও ব্রিটেন যে ভদ্রতার মুখোশ পরে আছে, আমি তা খুলে দিতে চাই। এরপর পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে বেশ কিছু চেষ্টাও হয়েছিল, এমনকি কাদের খানকে হত্যা করার চেষ্টাও করা হয়েছিল। প্রমাণ রয়েছে যে এই সবগুলো অন্যায়ের সাথে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততা ছিল। কাদের খানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা ইউরোপীয় কোম্পানিগুলোর একাধিক নির্বাহীদেরকেও টার্গেট করা হয়। জার্মানিতে এক নির্বাহীর কাছে চিঠি বোমা পাঠানো হয়। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান, তবে তার কুকুরটি মারা যায়। আরেকটি বোমা হামলা হয় সুইস কোম্পানি কোরা ইঞ্জিনিয়ারিং এর এক শীর্ষ কর্মকর্তার উপর, যারা পাকিস্তানের পারমাণবিক প্রকল্পে কাজ করছিল। সুইজারল্যান্ডের এক কোম্পানির মালিক সিগফ্রিড শার্টলার ফেডারেল পুলিশকে জানান যে মোসাদের এজেন্টরা তাকে ও তার বিক্রয় কর্মীদের বারবার ফোন করেছিল। তিনি বলেন, জার্মানিতে ইসরায়েলি দূতাবাসের একজন কর্মী তাকে সতর্ক করে বলেন যেন পারমাণবিক অস্ত্র সম্পর্কিত এসব কাজ বন্ধ করা হয়। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির এক সাবেক কর্মকর্তা ফিরোজ খান এই প্রসঙ্গে বলেন, ইসরায়েলিরা চায়নি কোনো মুসলিম দেশ পারমাণবিক অস্ত্র অর্জন করুক। 1980-র গোড়ার দিকে ইসরায়েল ভারতকে প্রস্তাব দেয় যে তারা যেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলার কাহুটা পারমাণবিক স্থাপনাটি বোমা মেরে ধ্বংস করতে ইসরায়েলকে সহায়তা করে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথমে এই হামলার অনুমোদন দেন। পরিকল্পনায় ছিল ইসরায়েলি F-16 ও F-15 যুদ্ধ বিমানগুলো ভারতের গুজরাট রাজ্যের জামনগর বিমান ঘাঁটি থেকে উড়ে গিয়ে পাকিস্তানের কাহুটা স্থাপনায় বোমা বর্ষণ করবে। কিন্তু পরে ইন্দিরা গান্ধী পরিকল্পনাটি বাতিল করেন এবং সেটি বন্ধ করে দেয়া হয়। 1987 সালে যখন ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কৃষ্ণস্বামী সুন্দরজি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরুর চেষ্টা করেন, যাতে ভারত কাহুটা পারমাণবিক স্থাপনাটি বোমা মেরে ধ্বংস করতে পারে। তিনি সামরিক মহড়ার নামে সীমান্তে 5 লাখ সেনা মোতায়েন করেন, সঙ্গে ছিল শত শত ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। কিন্তু এই যুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়ে যায়, কারণ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সুন্দরজির পরিকল্পনার কিছুই জানতেন না। ফলে তিনি বিষয়টি নাকচ করে দেন এবং পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কমানোর উদ্যোগ নেন। ভারত ও ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তান গোপনে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সহায়তা পায়। চীন পাকিস্তানকে সমৃদ্ধ ইউরেনিয়াম, ট্রিটিয়াম, এমনকি বিজ্ঞানীও সরবরাহ করে। আর আমেরিকা পাকিস্তানকে সহায়তা করে, কেননা কোল্ড ওয়ারের সময় পাকিস্তান যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে কাজ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার 1979 সালের এপ্রিল মাসে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ফাঁস হওয়ার পর সহায়তা বন্ধ করে দেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত পাল্টে ফেলেন, কেননা এরই মধ্যে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে নেয়। ফলে এই অঞ্চলে আধিপত্য ধরে রাখতে পাকিস্তানের সহায়তার প্রয়োজন ছিল আমেরিকার। 1980-এর দশকে আমেরিকা পাকিস্তানি পারমাণবিক বিজ্ঞানীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয় এবং তাদের কর্মসূচির উপর চোখ বুজে রাখে। কিন্তু কোল্ড ওয়ার শেষ হওয়ার পরপরই পরিস্থিতি বদলে যায়। 1990 সালের অক্টোবর মাসে আমেরিকা পারমাণবিক কর্মসূচির কারণে পাকিস্তানের প্রতিও আর্থিক এবং সামরিক সহায়তা বন্ধ করে দেয়। পাকিস্তান তখন জানায় তারা পারমাণবিক অস্ত্র তৈরির কাজ বন্ধ করবে, কিন্তু কার্যত পাকিস্তান সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন গোপনে চলতে থাকে। 1998 সালের 11 মে ভারত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।
পাকিস্তানও একই মাসে বেলুচিস্তানের মরুভূমিতে সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালায়। এর প্রতিক্রিয়ায় আমেরিকা উভয় দেশ ভারত ও পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এইভাবে পাকিস্তান বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিতে পরিণত হয়। এরপর আব্দুল কাদের খান হয়ে ওঠেন পাকিস্তানের জাতীয় বীর। তিনি যতদিন জীবিত ছিলেন তাকে প্রধানমন্ত্রীর মতো বিশাল মোটর কেটে করে ঘোরানো হতো এবং সেনা কমান্ডোরা তাকে পাহারা দিতেন। রাস্তায়, স্কুল এবং একাধিক ক্রিকেট দলে নাম রাখা হয় তার নামে। এতটা সম্মান আর কোনো পাকিস্তানি বিজ্ঞানী কখনোই পাননি। কিন্তু আব্দুল কাদের খান আর একটি ঐতিহাসিক কাজও করেন। 1980-র দশকের মাঝামাঝি তিনি একটি আন্তর্জাতিক পারমাণবিক নেটওয়ার্ক পরিচালনা করেন, যা ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়াকে প্রযুক্তি ও নকশা সরবরাহ করত। তিনি পাকিস্তানের প্রোগ্রামের জন্য যত যন্ত্রাংশ লাগত তার দ্বিগুণ অর্ডার দিতেন এবং অতিরিক্ত অংশগুলো গোপনে বিক্রি করতেন। 1986 থেকে 2001 সালের মধ্যে পাকিস্তান ইরানকে বোমা তৈরির প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করত। মোসাদ 1980 ও 90-এর দশকে খানের মধ্যপ্রাচ্য সফরগুলোর উপর নজর রাখত, কিন্তু তারা বুঝতে পারেননি তিনি কি করছেন। পরে মোসাদের তৎকালীন প্রধান সাবাতাই সাবিব বলেন, তিনি যদি খানের উদ্দেশ্য বুঝতে পারতেন তাহলে ইতিহাসের গতিপথ বদলাতে খানকে হত্যার নির্দেশ দিতেন। এভাবে একজন আব্দুল কাদের খান কেবল পাকিস্তানকেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করেননি, বরং তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরাগভাজন আরও কয়েকটি দেশেরও পারমাণবিক শক্তিধর বানানোর উদ্যোগ গ্রহণ করেন। মধ্যপ্রাচ্যের রাজনীতি এক সংকটপূর্ণ ও গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটি অভ্যন্তরীণ বিরোধ, সামরিক সংঘাত এবং কূটনৈতিক পালাবদলের এক জটিল পর্যায়ে অতিক্রম করছে। ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতাগুলো যেমন বিদ্যমান, তেমনি নতুন জোট ও সমঝোতার আলামতও দেখা যাচ্ছে। গাজা উপত্যকার সংঘাত ও মানবিক বিপর্যয়, ইরান সৌদি আরব সম্পর্কের নতুন অধ্যায় এবং সর্বত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পথ নিয়ে জনমনে নানা প্রশ্ন ভাসছে। এই প্রেক্ষাপটে অঞ্চলটির পারস্পরিক টানাপোড়েন, গাজার স্থায়ী সমাধানের সম্ভাবনা, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর প্রভাব পরিণত হয়েছে এক জটিল সমীকরণে। দীর্ঘদিনের শিয়া সুন্নি প্রভাব বিস্তার নিয়ে সৌদি আরব ও ইরানের মধ্যে যে বৈরিতা ছিল তা এখন কিছুটা প্রশমিত হয়েছে। চীনের মধ্যস্থতায় 2023 সালে তারা কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করেছে। তবে আস্থার ঘাটতি এখনো কাটেনি। বিশেষত ইরানের আঞ্চলিক কর্মকাণ্ড ও পরমাণু কর্মসূচি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সন্দেহ রয়েই গেছে। অন্যদিকে ইসরায়েল ও ইরান পরোক্ষ যুদ্ধের পর্যায়ে পৌঁছেছে। সিরিয়া, লেবানন ও গাজায় ইরান সমর্থিত মিলিশিয়ারা ইসরায়েলের শত্রু হিসেবে সক্রিয় এবং সাম্প্রতিক ঘটনাবলী এই বৈরিতাকে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর্যায়ে নিয়ে গেছে। তুরস্ক নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যদিও সে একই সাথে ইরান, রাশিয়া ও পশ্চিমাদের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক রাখার চেষ্টা করছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার পূর্বের অবরোধ ও বিরোধ মিটলেও আস্থা সম্পূর্ণ ফেরেনি এবং আঞ্চলিক নেতৃত্বে তাদের নীরব প্রতিযোগিতা চলছে। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে নতুন জোটবদ্ধতা দেখা যাচ্ছে। কিন্তু গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এই প্রচেষ্টা শিথিল হয়ে পড়েছে। সৌদি আরব ইসরায়েলের সাথে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আগ্রহী হলেও তারা স্পষ্ট করেছে যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথনকশা তার জন্য পূর্ব শর্ত, যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো পারস্পরিক দ্বন্দ্ব কমিয়ে আঞ্চলিক স্থিতিশীলতার পথে হাঁটবে কিনা তা অনেকটাই ফিলিস্তিনি প্রশ্নসহ ঐতিহ্যগত বিরোধগুলোর সমাধানের অগ্রগতির উপর নির্ভর করছে। গাজা উপত্যকাকে ঘিরে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। টানা 15 মাসের এই যুদ্ধ শুধু গাজাতেই নয়, প্রতিবেশী লেবানন পর্যন্ত সংঘাত ছড়িয়েছে এবং আঞ্চলিক শান্তির শেষ আশাটুকুও ভঙ্গুর করে তুলেছে। যুদ্ধের মানবিক বিপর্যয় গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে এবং ফিলিস্তিনি প্রশ্নকে পুনরায় কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সংঘাত বন্ধ ও গাজা পুনর্গঠনে জাতিসংঘের তত্ত্বাবধানে সাময়িক আন্তর্জাতিক মিশনের কথা বলেছে, যার অধীনে গাজার নিরাপত্তা নিশ্চিত করা যাবে। তবে তা প্যালেস্টাইন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণ ও অংশগ্রহণ সাপেক্ষে হতে হবে বলে জোর দেয়া হয়।
কিন্তু ইসরায়েলের বর্তমান নেতৃত্বর চ্যালেঞ্জ হলো গাজাকে সম্পূর্ণ নিরস্ত্র ও সন্ত্রাসমুক্ত দেখতে চাওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘকাল ধরেই সক্রিয় ভূমিকা রেখে আসছে, তবে সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রকে বেশ জটিল অবস্থানে পড়তে হয়েছে। দেশটির প্রশাসন স্পষ্ট বুঝেছে যে ইসরায়েল যদি একই সাথে গাজা ও লেবাননে দ্বিমুখী যুদ্ধের মুখে পড়ে তবে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। তাই একদিকে তারা ইসরায়েলকে শক্তি জুগিয়েছে, আবার অন্যদিকে ইরান ও তার মিত্র মিলিশিয়াদের আটকাতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। তবে 2025 সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের কৌশলে কিছু পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। ইরানের বিরুদ্ধে অধিকতর কড়া অবস্থান নিয়ে ট্রাম্প প্রশাসন সরাসরি সামরিক পদক্ষেপ নিতেও দ্বিধা করছে না। ফলে ইরান ইসরায়েল দ্বন্দ্ব আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধে রূপ নিচ্ছে এবং যুক্তরাষ্ট্র এখন এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণে ইরানের পরমাণু কর্মসূচির বড় ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে, তবু তেহরান খুব দ্রুত একটি সহজ পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা এখনো রাখতে পারে এবং আক্রমণের প্রতিশোধস্বরূপ সেই প্রচেষ্টা ত্বরান্বিত করতে পারে। এ পরিপ্রেক্ষিতে সামরিক বিজয়কে কূটনৈতিক অর্জনে রূপান্তরিত করা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। গালফ অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তে সামরিক পথে না হেঁটে কূটনীতিতে জোর দেওয়ার আহ্বান জানাচ্ছে, কেননা তাদের অর্থনীতি ও স্থিতিশীলতা শান্তিপূর্ণ পরিবেশের উপর নির্ভরশীল এবং তারা বিশ্বাস করে ইরানকে একঘরে না রেখে বরং আলোচনার টেবিলে আনাই টেকসই সমাধান। যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে এক জটিল ভারসাম্য রক্ষা করছে। এক হাতে সামরিক শক্তি প্রদর্শন ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব, আবার অন্য হাতে সংঘাত থামিয়ে কূটনৈতিক সমাধান বের করার চেষ্টা। এই ভারসাম্য রক্ষার সফলতা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো খারাপের দিকে ঠেলে দেবে নাকি স্থিতিশীলতার পথে সহায়ক হবে। খাবার সংগ্রহ করতে যাওয়ার অপরাধে কারো মৃত্যুদণ্ড হওয়া চূড়ান্ত মাত্রায় অমানবিক হলেও গাজায় ত্রাণ নিতে গিয়ে ক্ষুধার্ত মানুষের প্রাণ ইসরায়েলি বুলেটে নিঃশেষ হয়ে যাচ্ছে। তারা ক্ষুধার্ত, ত্রাণ তাদের ভীষণভাবে প্রয়োজন, এটাই যেন তাদের আজন্ম অভিশাপ। এমন ন্যাক্কারজনক হত্যাযোগ্য মানব সভ্যতার এক কলঙ্কিত অধ্যায় হিসেবে রচিত হবে। ইসরায়েলি সেনাদের কিছু সদস্য নাকি জানিয়েছেন গাজায় ত্রাণ নিতে আসা নিরস্ত্র মানুষদের লক্ষ্য করে গুলি চালাতে তাদের আদেশ দেওয়া হয়েছিল, যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। আত্মপরিচয় গোপন রেখে কয়েকজন ইসরায়েলি সেনা একটি স্থানীয় সংবাদ মাধ্যমকে কিছু গোপন তথ্য দেন। গাজার ত্রাণ কেন্দ্রগুলোতে জড়ো হওয়া ফিলিস্তিনি ক্ষুধার্ত মানুষের উপর গুলি চালানোর নির্দেশ তাদেরকে উপর মহল থেকে দেয়া হয়েছিল বলেও তারা জানান। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে, তাদের ভাষ্যমতে এমন কোনো নির্দেশ তারা দেয়নি। তবে তারা যে মানবতা বিরোধী কাজ করছে সেটার সত্যতা খতিয়ে দেখেছে আল জাজিরা। গাজায় যে বিপর্যয় ঘটে চলেছে তা কেবল একটি মানবিক সংকট হিসেবে দেখলে ভুল হবে। এটি শুধু যুদ্ধের করুণ পরিণতি নয়, একটি সচেতন পরিকল্পনার অংশ যেখানে বাস্তুচ্যুত মানুষের ক্ষুধাকে ব্যবহার করা হচ্ছে দখলদার রাজনীতি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে। এই কৌশলের লক্ষ্য হলো ফিলিস্তিন নামক জাতিকে ধ্বংস করে দেয়া, যা পরিকল্পিত গণহত্যারই রূপ। ইহুদি শাসক গোষ্ঠী ও তাদের সেনাবাহিনী নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নিকৃষ্টতম সিদ্ধান্ত নিতেও কুণ্ঠিত হচ্ছে না। তারা ফিলিস্তিনবাসীর জাতীয় স্বপ্নকে ধূলিসাৎ করে ফেলতে কেবল বোমাবর্ষণ বা ঘরবাড়ি ধ্বংস করেই থেমে থাকেনি। তাদের পদ্ধতি আরো ভয়ঙ্কর ও সূক্ষ্ম। ইহুদিরা পরিকল্পিতভাবে আঘাত হানছে ফিলিস্তিনি মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার মূল ভিত্তির উপর। একটি জাতিগোষ্ঠীকে খাদ্য থেকে বঞ্চিত করে তাদের ইচ্ছাশক্তি ভঙ্গ করা কোনো দৈব দুর্যোগ নয়, বরং পরিকল্পিত অপনীতি। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে জানা গেছে গাজার 95% বেশি কৃষিজমি ধ্বংসপ্রাপ্ত বা চাষের অযোগ্য হয়ে পড়েছে। এটা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি নয়, এটি খাদ্যের সার্বভৌমত্বকে পরিকল্পিতভাবে ভেঙে ফেলা আর সেই সঙ্গে ভবিষ্যতের স্বাধীনতার শেষ আশাটুকুও হত্যা করা।
জাতিসংঘ জানিয়েছে ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ কেন্দ্রে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় নিহতের সংখ্যা ৬১৩ জন। এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সেনারা তাজা গুলি ও শব্দবোমা ব্যবহার করছেন নিরস্ত্র নাগরিক হত্যায়। এদিকে হামাস জানিয়েছে তারা গাজায় ২ মাসের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে শিগগিরই মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় বসবে। গাজার পরিস্থিতি বদলে এবার প্রস্তুত হামাস, আর তাদের এই প্রস্তুতি বদলে দিতে পারে গোটা গাজার চিত্র, এমনটাই বলছেন বিশ্লেষকরা। গাজায় ২০ মাস ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসানে এবার আলোচনার পথ খুলতে শুরু করেছে। এর আগে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির এক প্রস্তাব উত্থাপন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল রাজি থাকলেও তখন বাধা হয়ে দাঁড়িয়েছিল হামাস। তবে এবার সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং আলোচনার পরবর্তী ধাপে তাৎক্ষণিকভাবে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, এই আলোচনার বিষয়ে অবগত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন প্রস্তাবিত চুক্তির সামগ্রিক কাঠামো মেনে নিয়েছে হামাস। তবে এই প্রস্তাবে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনের প্রস্তাব দিয়েছে হামাস। এর মধ্যে একটি হলো, যদি আলোচনা ভেঙে পড়ে তাহলে যেন কোনো পক্ষই নতুন করে হামলা চালাতে না পারে, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে একটি নির্ভরযোগ্য নিশ্চয়তা দিতে হবে। হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও এই আলোচনার পরিকল্পনা সমর্থন করেছে। তাদের বক্তব্য, প্রক্রিয়াটি যেন একটি স্থায়ী যুদ্ধবিরতিতে রূপ নেয় তার নিশ্চয়তা থাকা জরুরি। তারা আশঙ্কা করছে সময়সীমা নির্ভর সাময়িক চুক্তি স্থায়ী শান্তির বদলে আবারও সহিংসতায় রূপ নিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে। এই সময়সীমার মধ্যেই যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, এর চেয়ে ভালো কোনো প্রস্তাব আর আসবে না। হামাস এর সুযোগ হারালে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এই যুদ্ধবিরতি পরিকল্পনার আওতায় ধাপে ধাপে জিম্মি বিনিময়ের কথা বলা হয়েছে। প্রথম ধাপে হামাস 10 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে এবং আরও 18 জনের মরদেহ ফেরত দেবে। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। ধারণা করা হচ্ছে বর্তমানে গাজায় প্রায় 50 জন ইসরায়েলি জিম্মি রয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে 20 জন জীবিত। এই প্রস্তাবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির উপস্থিতিতে জরুরি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে। দীর্ঘদিন অবরোধ, বোমাবর্ষণ এবং খাদ্য সংকটে ভোগা গাজার মানুষদের জন্য এটি হতে পারে জীবন ও মৃত্যুর ব্যবধান নির্ধারণকারী পদক্ষেপ। সব মিলিয়ে বহু প্রতীক্ষিত শান্তি আলোচনার নতুন দিক খুলছে বলে আশা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে দেখার বিষয় এই আলোচনা বাস্তবে কতদূর এগোয় এবং এই প্রক্রিয়া গাজায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয় কিনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলার কয়েক ঘন্টা পরেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। CNN এর এক প্রতিবেদনে বলা হয়, টানা 13 ঘন্টার এই হামলায় কিয়েভে একাধিক ভবন ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হয়। কিয়েভ সিটি প্রশাসন ও সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে এতে অন্তত 23 জন আহত হয়েছেন। পুতিনের সাথে হওয়া এই কথোপকথনের পর ট্রাম্প বলেন তিনি হতাশ।
কারণ পুতিন যুদ্ধ থামাতে একটুও প্রস্তুত নয়। এরপরই কিয়েভ জুড়ে রাতভর আকাশে ছিল ড্রোন হামলা, বিস্ফোরণের শব্দ আর বিমান প্রতিরক্ষার তীব্র গোলাগুলি। ইউক্রেন জানায় রাশিয়া এক রাতেই 550টি ড্রোন ও 11টি ক্ষেপণাস্ত্র ছোড়ে কিয়েভে, যার মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ভেদ করে 72টি ড্রোন রাজধানীতে আঘাত হানে। তারা জানায় প্রায় প্রতিটি জেলার উপর হামলা চালানো হয়েছে। রেল লাইন, স্কুল, আবাসিক ভবন এবং অসংখ্য গাড়ি পুড়েছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।